আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটাতে হচ্ছে আমাদের চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। তো সেখানে গিয়ে কী অবস্থা হলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। সাথে হচ্ছে বাকি টুকিটাকি রমজানের প্রস্তুতি সহ আরও কিছু দারুণ টিপস আপনাদের জন্য আছে। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা শেষ করবেন। তো এটা হচ্ছে মানে প্রথমে এন্ট্রিতে তো দেখলেন খুব সুন্দর করে সাজিয়েছে। আর হচ্ছে এখন আপনাদেরকে একটু জায়গাটার নাম বলে দিই, যেটা হচ্ছে কিনা প্রতিবার তো আমাদের মানে আমি একদম ছোটোবেলা থেকে দেখে এসেছি বাণিজ্য মেলা সব সময় হয় টাইগার পাস এর পরে যেটা পোলো গ্রাউন্ড মাঠ আছে সেখানেই হয়, কিন্তু এবার তাদের জায়গাটা পরিবর্তন করে হচ্ছে কাজীর দেউরি ইন্টারন্যাশনাল একটা ক্লাব আছে সেটাতে হচ্ছে। আর ক্লাবটা বিশাল বড়, মানে জাস্ট হচ্ছে 2-3 ফ্লোর নিয়েই কিন্তু মেলাটা হচ্ছে। খুবই জমজমাট হয়েছে, মানে এত অল্প দিনের মধ্যে যে এত জমজমাট হবে আসলেই ভাবিনি। আমরা গিয়েছিলাম শনিবারে, তো এত পরিমাণ ভিড়, মানে আমি যে জাস্ট একটা ভিডিও ক্যাপচার করব সেই অবস্থাটা পর্যন্ত নেই, এত পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ ভিড়। তো এখানে আমরা মেলার বাহিরে কোনো মতে আসলে বের হয়ে এসেছি। সর্বশেষ আমার বাচ্চাদের রিভিউ তো দেখলেন, আর তেমন বেশি কেনাকাটা করতে পারিনি, প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যাওয়ার প্ল্যান আছে, দিনের বেলা গিয়ে আপনাদের জন্য একটা ভিডিও করে আনবো। তো মেলার কাজ শেষ করে এবার একটু চলেন রমজানের প্রিপারেশন দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলা, এটা বলতে গেলে আমি হচ্ছে সস্তায় একদম বস্তা ভরে নিয়ে আসছি। আমাদের বাসার পাশেই এক মামা আসছিল, সে ঠেলা গাড়িতে করে অনেক পেঁয়াজ নিয়ে আসছে। তো পেঁয়াজগুলো হচ্ছে ওনার কথা মতো মানে 3 কেজি 100 টাকা। আমাদের দেশি পেঁয়াজ, এগুলো কিন্তু আমাদের দেশি পেঁয়াজ। আপনারা আশা করি উপরে যে মাটিগুলো আছে বা পেঁয়াজের অবস্থা দেখেই বুঝতে পারছেন। তো 3 কেজি 100 টাকায় পেয়ে আমি তো ভাবলাম সামনে রোজা, বেরেস্তারও কাজ আছে, ব্লেন্ডিংয়েরও কাজ আছে, আর বাসায় তো আসলে সব কাজের মধ্যেই পেঁয়াজের দরকার হয়। তো ভাবছি একবারেই নিয়ে ফেলি, তো সেজন্য আমি নিয়ে আসলাম। এবার হচ্ছে আমি সবসময় পেঁয়াজ কাটার আগে কি করি, মানে মিনিমাম 10 মিনিট আগে যে পরিমাণ আমার পেঁয়াজটা দরকার সেই পরিমাণ আমি পানিতে ভিজিয়ে দিই। সেক্ষেত্রে হয় কি, এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজে, মানে উইথিন সেকেন্ড আমি একটা পেঁয়াজ কমপ্লিটলি পরিষ্কার করে ফেলতে পারি। সাথে হচ্ছে আপনার কাটাকাটিতেও কিন্তু কোনো সমস্যা হয় না, মানে যেমন ধরেন পেঁয়াজ কাটতে আমাদের যে সমস্যাগুলো হয়, চোখের পানি চলে আসে, অনেক সমস্যা হয়, তো এই জিনিসগুলো একদমই হবে না। সো আজকের এই টিপসটা যদি আপনারা ফলো করেন আশা করছি আপনাদের কাজে লাগবে। তা আমি এখানে প্রায় 1 বোলের মতো আমি পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি, যেটা আমি বেরেস্তা করব। তো বেরেস্তা করার পর এই পেঁয়াজগুলো হচ্ছে একটু ভিতরে মানে কালচে টাইপের, তো যার কারণে পেঁয়াজটা একটু বেরেস্তাটা একটু কালচে হয়েছে। আর সাদাটা দিয়ে করলে হয় ধরেন একটু ব্রাউনিশ কালার হয় বেরেস্তাগুলো, সেইটা হয়নি আর কি। তারপরও আমার কোনো সমস্যা নেই, কারণ আমার কাজ চলে যাবে, এটা হচ্ছে মেইন কথা। তো এইখানে বেরেস্তার ফাঁকে আমি যেটা করলাম, চিনি আর পানি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই জিনিসটা অবশ্যই করবেন, এটা যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার পেঁয়াজের বেরেস্তাগুলো অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে, একটার সাথে একটা লাগবে না। আর এমনিতেই তো বেরেস্তা মিষ্টি, তার উপরে আরও একটু মিষ্টি ভাব নিয়ে আসবে। তো এই টিপসটাও আপনারা অবশ্যই ফলো করতে পারেন। তো আমি এভাবে ব্যাচ ওয়াইজ সব কিছু ভেজে নিয়েছি। এই পাশে হচ্ছে আমি এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য আমি কি করেছি, মানে অর্ধেক পরিমাণ পেঁয়াজ আমি হচ্ছে এরকম 2টা আইস কিউবের ট্রেতে দিয়েছি, আর বাকি অর্ধেক আমি একটা বড় প্লেটে দিয়ে সেটাকে কিউব করে নিয়েছিলাম, ওই ভিডিওটা নেওয়া হয়নি। তো এভাবে আমি জাস্ট হচ্ছে অর্ধেক পেঁয়াজ এভাবে কিউব করে রাখি, আর বাকি অর্ধেক বক্সে রাখবো। মানে ওই যে কিউব করে রেখেছি সেগুলো হচ্ছে রেগুলারলি এখন খাওয়া হয়ে যাবে, আর বাকি যে অর্ধেকটা আছে ওইটা রমজানের সময় তখন আবার খুলে এভাবে কিউব করে ফ্রিজে রেখে দেবো। তো এই সিস্টেমটা আপনারা যদি ফলো করেন তখন দেখবেন কি, মানে একসাথে যদি আমাদের আসলে এখন রমজানে দেখা যায় কি ফ্রিজে অনেক কিছুই রাখতে হয়, তো জায়গারও একটা ব্যাপার স্যাপার থাকে, এই জন্য খুবই মানে কাজের একটা জিনিস আর কি। তো এইভাবে চাইলে একসাথে কিউব করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার আসলে একটু ফ্রিজে ডিপারে একটু সমস্যা, কারণ আমার হচ্ছে স্যামসাং ফ্রিজ, সো দেখা যায় কি তাদের ডিপটা কিন্তু অনেকটাই ছোট থাকে। তো আমি আমার মানে প্রয়োজন অনুযায়ী আমি এভাবে ঠিক করে গুছিয়ে রাখি। এখানে হচ্ছে আমার বেরেস্তা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার আলহামদুলিল্লাহ রমজান গিয়ে ঈদের কাজও শেষ হয়ে যাবে, এত পরিমাণ করেছি। তো এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটু
ছোট ছোট বয়মে রেখেছি। এগুলো হচ্ছে রমজান আমি শেষ করে ফেলবো, বাকিগুলো হচ্ছে আমি ডিপে রেখে দিয়েছি বড় বক্সে করে। তো এই তো মোটামুটি এটার কাজ শেষ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমাদের রমজানে সব সময় লাগবে, ব্রেড কামটার জন্য আমি এখানে বড় সাইজের একটা পাউরুটি নিয়েছি। আর আপনারা চাইলে রেগুলার দেখা যায় কি সবার বাসায় পাউরুটি খাওয়া হয়, কিন্তু আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না, কারণ বাচ্চারাও পছন্দ করে না, আমরাও সবসময় রুটি পরোটা এসব খেয়েই থাকি। তো পাউরুটিটা আমার বাসায় কম থাকে, এই জন্য আমি এরকম ইনটেক একটা পাউরুটি এনেই সবসময় ব্রেড কাম করি। তো ব্রেড কাম করতে তো একদম ইজি, এটা আসলে কোনো আলাদা করে কিছু বলার নেই। তারপর আপনাদের যদি কারো কোনো স্টেপ জানা না থাকে সেজন্য শেয়ার করলাম। আমি আমার পছন্দের মতো ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি। এখানে সবসময় দেওয়ার সময় অল্প অল্প পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দিলে দেখা যায় কি গ্রাইন্ডারে একদম হিজিবিজি হয়ে ব্রেড কামটা জমে যায়, যেহেতু এটা একদম ফ্রেশ পাউরুটি। যদি আপনার ফ্রিজে 2-3 দিন আগের পাউরুটি থাকে সেক্ষেত্রে আপনি একটু বেশি করে দিতে পারেন, কারণ তখন পাউরুটিগুলো একদম একটু ড্রাই হয়ে যায় আর ব্লেন্ডিংয়েও সেরকম কোনো সমস্যা হবে না। তো আমার এখানে ব্লেন্ডিং করা হয়ে গেছে। আমি বড় সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মিহি করা যাবে না, একদম মিহি করলে আসলে ব্রেড কামগুলো তখন দেখা যায় একদম পাউডারের মতো হয়ে যায়। তো এরকম একটু খাঁচা খাঁচা থাকবে। তো এ পর্যায়ে আমি ফ্রাই প্যানটাতে একদম চুলার আঁচ লো রেখে অনেকক্ষণ নিয়ে ড্রাই করে ভেজে নিয়েছি সব কিছু। এবার ভেজে ঠান্ডা করে নিয়েছি, এবার হচ্ছে বক্সে করে রেখে দিব। এটা আপনারা চাইলে নর্মালেও রাখতে পারেন, মানে ফ্রিজের নর্মাল চেম্বারে, অথবা বাইরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে আমার রমজানের কাজ মোটামুটি অর্ধেক পর্যন্ত যাবে, আবার পুনরায় করতে হবে। তো এ পাশে হচ্ছে এর পরের দিনই আমি এখানে পটেটো চিজ বলটা করেছি, অথবা চিজ নাগেটসও বলতে পারেন। তো এটার মধ্যে এটার রেসিপিটা যদি আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো এটা ফ্রাই করার পর অনেকটা এরকম হয়ে যায়, আর ভিতরে চিজ থাকার কারণে বাচ্চারা এত বেশি পছন্দ করে, আর বড়রা তো বাদই দিলাম, বড়দের কথা বাদই দিলাম, কারণ এটা এত বেশি মজা। চিকেন, ক্যাপসিকাম, ক্যারটস, তারপর আলু সব কিছু মিলে আসলে এটা বানানো হয়। তো এই পাশে আমি একটু ছোলাও বানিয়েছিলাম, সেটারও একটা ক্লিপস নিলাম। আর এই যে বিখ্যাত জিনিসটা আমি এতদিন পরে নিয়েছি, আর এটা এত কাজের জিনিস, আগে জানলে আসলে সবসময় সবার আগেই নিয়ে ফেলতাম, কারণ আমার কাছে ছোট একটা পাটা আছে, আমি সবসময় ভর্তা পাটাতেই বানাই, এই জন্য নেওয়া হয়নি। তো এটা আমি মেলা থেকে নিয়েছি, 150 টাকা প্রাইস নিয়েছে। তো এই পাশে হচ্ছে আমি একটা চিকেন, মানে হচ্ছে 2 কেজি পরিমাণে একটা চিকেন ম্যারিনেশন করে রাখছি, যেটা হচ্ছে কিনা আমার রমজানের জন্য কাজে লাগবে। তো বাচ্চাদের জন্য আসলে ওরা ইফতার করতে বসলে দেখা যায় কি চিকেন ফ্রাইডে ওরা বেশি প্রেফার করে, তো বাচ্চাদের জন্য এটা আমি রেডি করে রাখছি। তো চিকেন ফ্রাই ম্যারিনেশন আসলে আপনারা সবাই পারেন, এটা আলাদা বলার কিছু নেই। তো আমার ম্যারিনেশন ডান হয়ে গেছে, এবার আমি একটা ট্রেতে দিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ হয়ে গেলেই তারপর একটা বক্সে রেখে দিবা, অথবা আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন। তো আমি রাখার সময় কি করেছি, মানে এইভাবে 2টা লেবু দিয়েছি, লেবুটা দিলে ফ্লেভারটা খুব ভালো থাকে, আর এক্সট্রা যে ব্যাড স্মেলটা আছে সেটা হয় না। তো এই পাশে হচ্ছে কি আমি রোজার জন্য কিছু রোল বানাবো, তার জন্য নিলাম 2 কাপ ময়দা, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা কিন্তু আমি স্প্রিং রোল টাইপের করব না, মানে নর্মালি ফাস্ট ফুডগুলোতে যেভাবে যেই রোলগুলো করা হয় সেইভাবে করছি, পাতলা বেটার করে সেই শিটগুলো আমি ফ্রাই প্যানে করে নিব। আর এটার জন্য অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো প্রকার বাবলস না থাকে। এবার ভালো করে মিক্স করা হয়ে গেলে লাস্টলি আমি এখানে পানি দিয়েছি আরও 1 কাপ দিয়ে, এবার একটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম মিডিয়াম টাইপের একটা বেটার রেডি করব। এবার বেটারটা রেডি হয়ে গেলে আমি একটু ছেঁকে নিচ্ছি, যেন কোনো প্রকার বাবল বা লাম্পস এইগুলো না থাকে। সরি, বাবলস না, বাবলসটা চলেই যাবে, লাম্পস না থাকে, কোনো কিছু দলা পেকে না থাকে। দেখতে পাচ্ছেন ছাকার পরও ছাঁকনিতে কিন্তু অনেকগুলো ছিল। তো এই যে আমার একদম পারফেক্ট একটা স্মুথ বেটার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে কি আমি বাকি প্রসেসগুলো দেখাই আপনাদের। এখানে হচ্ছে রোলের ভিতরে যে পুরটা আছে সেই পুরটার আমি ভিডিওটা ক্যাপচার করিনি, কারণ পুরটা আসলে আমরা সবাই বানাতে পারি, যে যার যার পছন্দ অনুযায়ী সবজি চিকেন এগুলো দিয়ে, সো ওইভাবে করা হয়নি। এটা হচ্ছে মানে স্প্রিং রোলের যে শিটটা আছে সেটাই বানাচ্ছি। এবার অল্প করে দেখতে পাচ্ছেন, অল্প করে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার আস্তে আস্তে একটা একটা করে শিট আমি বানিয়ে নেব। এখানে চাইলে একটা ডিম দিতে পারেন আপনারা, ডিম দিলে দেখা যায় কি খেতেও একটু টেস্ট ভালো আসে, প্লাস হচ্ছে খুব ইজিলি আপনারা মোল্ড আউট করতে পারবেন। এটাই।
তো এখানে আমি একে একে শিট বানাচ্ছি, আর প্রতিটা শিটের উপরে হালকা করে অয়েল ব্রাশ করে দিতে হবে। তাহলে দেখা যায় আপনি যখন একটা শিটের উপরে একটা রাখবেন তা সেক্ষেত্রে কিন্তু লেগে যাবে না, আর আপনি যখনই কাজ করেন না কেন শিটগুলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, কোনো কিছুই হবে না। এই যে দেখতে পাচ্ছেন এভাবে অয়েল ব্রাশ করে দিয়েছি, এরপরে পরবর্তীতে আরেকটা দিচ্ছি। তো এই স্টেপটাতে ফলো করলে মানে এইভাবে যদি আপনার রোলটা বানান, একদম স্প্রিং রোলের মতো টেস্টটা না আসলেও মানে হচ্ছে উপরে যে ক্রাঞ্চি মুচমুচে ভাবটা সেটা না আসলেও কিন্তু আপনার খেতে বেশ ভালোই হয়। আর এটা আরও বেশি মজা হয় যদি আপনারা এভাবে ব্রেড কাম দিয়ে করেন। এই রোলটার দুইটা সুবিধা, আপনারা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী সেভাবে ফ্রাই করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনারা ডিরেক্টলি যেভাবে আমি রোলটা প্রথমে বানালাম সেইভাবে বানিয়ে ময়দার জাস্ট হচ্ছে ঘন একটা বেটার করে সেই বেটারটাতে ডিপ করেও যদি ফ্রাই করেন সেক্ষেত্রে উপরে একটা মুচমুচে লেয়ার পাবেন, এইভাবেও খেতে মজা হয়। আবার আমি এই প্রসেস যেটা দেখাচ্ছি এটা আর একটু বেশি মজা আর কি। প্রথমে হচ্ছে আপনারা ডিমে কোট করে তারপর হচ্ছে ব্রেড কামে কোট করতে হয়। আর আপনারা এই ফ্রোজেন রোলটাকে যদি মানে বাসায় বানিয়ে রাখেন তাহলে দেখা যায় হুটহাট কিন্তু গেস্ট আসতে এসে গেল, আপনারা এটা দিয়ে সার্ভ করতে পারলেন। আর আমি যখনই এই ধরনের সমুচার রোল অন্থন এই জিনিসগুলো বানাই তখন দেখা যায় কি আসলে এর আগের দিন আমি পুরটা রেডি করে রাখি, তাহলে আমার আর বানাতে এত বেশি হ্যাসেল হয় না। তো যেদিন শিটগুলো বানাই সেদিন একসাথে বানিয়ে শেষ করে ফেলি। ইরানের মাঝে মধ্যে কতগুলো ভিডিও দেখি, তারা আসলে সমুচার অন্থনের এই ধরনের শিটগুলো যে কত ধরনের টেকনিক দিয়ে ব্যবহার করে বানায়, আর তাদেরগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও বেশ কিন্তু ক্রিস্পি দেখা যায়, মানে ফ্রাই করার পরে দেখা যায়। তো আমরা যখনই আসলে ট্রাই করি না কেন জানি ফেল হই, জানি না, হয়তো তাদের কিছু একটা মিসিং থাকে রেসিপিতে। তো আমি কিন্তু এই ধরনের মিসিং কোনো কিছুই আপনাদেরকে দিই না, একদম A to Z সব কিছু ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক আমি একে একে সবগুলো কিন্তু রোল বানিয়ে তারপরে ছোট ছোট কিছু প্লেটে আমি ডিপে রেখে দিব। তারপর যখন ফ্রিজ হয়ে যাবে এরপর বক্স করে বা জিপলক ব্যাগ, যখন যেটা ইজি মনে হয় আমার কাছে ফ্রিজের জায়গা বুঝে তখন সেভাবেই আসলে স্টোর করি। তো আমার এখানে একটা পর্যায়ে কিন্তু আমি এইভাবে রাখছি, আরেকটা পর্যায়ে হচ্ছে আমি ব্রেড কাম দিয়ে কোট করে রাখবো। আর এভাবে যদি রাখেন আসলে দুইটা প্রসেসে আপনার যখন যেভাবে ইচ্ছা, আবার ডিমে কোট করেও কিন্তু এভাবে আপনি ডিরেক্টলি ফ্রাই করতে পারবেন। তো আমি আমার মতো করে রাখছি, আপনারা পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমার এখনও সমুচা বানানো বাকি আছে, তারপরে আরও বেশ কিছু নাস্তা আমি বানিয়ে ফ্রিজে রেখেছি। পটেটো চিজ বল ছিল, তারপরে কলিজা সিঙ্গারাটাও বানাবো, এটা ওরও প্রসেস চলছে। তো হোপফুলি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তা আমার কিন্তু একটা ব্লগ পেজও আছে, যেটা হচ্ছে কিনা মানে ব্লগ পেজ না, মানে কুকিং পেজ। আর কুকিং পেজটা দেখা যায় কি ফেসবুকে আমি বেশি অ্যাক্টিভ থাকি, ইউটিউবে আমার আসলে তেমন একটা ভিডিও দেওয়া হচ্ছে না। কুকিং চ্যানেলটাতে, কুকিংয়েরও ইউটিউব চ্যানেল আছে, সব কিছু মিলিয়ে কেন জানি ওইটাতে আমি রেগুলার হতে পারছি না। আর তার থেকে বড় পয়েন্ট হচ্ছে ফেসবুকে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু একটু লম্বালম্বিভাবে করতে হয়, আর ইউটিউবের যে প্যাটার্নটা আছে সেটা তো ল্যান্ডস্কেপের প্যাটার্ন। তো ইউটিউবের ভিডিওগুলো এভাবে করা হলে আবার ফেসবুকের ভিডিওগুলো দেখা যায় প্রোটেক্ট করতে হয়, সেজন্য দেখা যায় কি এডিটিংয়ের ক্ষেত্রে আমার ডাবল টাইম দিতে হয়, এই জন্য আমি আসলে কন্টিনিউ করিনি। তো যাই হোক আজকের ব্লগটাতে আপনারা প্রথমে দেখেছিলেন যে সস্তায় আমি বস্তা ভরে পেঁয়াজ নিয়ে এসে তারপর বাকি কাজ তো সব কিছু করেছি। আর এখন বর্তমানে আসলে রমজান আসার আগে আমাদের দেশে যা অবস্থা শুরু হয়, মানে রমজান আসার আগেই বাজার গরম হয়ে থাকে, মানে সব ধরনের জিনিসপত্রে হাত দেওয়া যায় না দামের কারণে। তো তার থেকে ভালো ঘরে আসলে স্বাস্থ্যসম্মতভাবে কি করা যায় সেতটুকুই করে রাখার চেষ্টা করছি। এখানে হচ্ছে আমি বাসায় মানে বেসনটা রেডি করছি, আর এই একটা বেসনের রেসিপি দিয়ে আপনি 2-3টা কাজ করতে পারবেন। প্রথমত হচ্ছে মানে আমি এখানে কয়টা ডাল নিয়েছি বা বাকি অন্যান্য রেসিপিগুলো আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব, বা আপনাদের যদি লাগে সেক্ষেত্রে কমেন্ট করবেন, তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাইগুলো করে দেব। তো এইখানে বলে রাখি আমি এখানে হচ্ছে 6 ধরনের ডাল নিয়েছি, চাল নিয়েছি পোলার চাল আর আতপ চাল, এগুলো সবগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আপনারা চাইলে যদি বেশি পরিমাণ করেন সেক্ষেত্রে বাহির থেকে চুরিয়ে মানে ব্লেন্ড করাই আনতে পারেন। তো আমি যেহেতু অল্প পরিমাণ করছি, মানে আমার এখানে টোটাল হচ্ছে 2 কেজির মতো, তো আমি বাসায় করে ফেলেছি। তো এইভাবে ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। ছাকার পরে যেই ডালগুলো আপনার আধা ভাঙা থাকবে, মানে পুরো মিহি হয়নি, সেগুলো আর আমি আবার ছেঁকে নিইনি, কারণ হচ্ছে
ওই ডালটা দিয়ে প্রথমত হচ্ছে আমি হালিম ব্যবহার করতে পারবো। হালিম যদি রান্নার কাজে ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে আমার এখানে অ্যাড করতে হবে গম আর মাসকলির ডাল। এই দুইটা উপাদান ছাড়া সবগুলো উপাদান একদম পারফেক্ট আছে। আর এই একই ডালের যে মিক্সিংটা আছে মানে আধা ভাঙাটা, সেটা দিয়ে আমি আবার পেঁয়াজও করতে পারবো। সো এইগুলোর ডিটেলস আমি পরের রেসিপিটাতেও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আধা ভাঙা, তো এটা একদম হালিমের জন্য উপযোগী, প্লাস হচ্ছে পেঁয়াজুর জন্য একদম পারফেক্ট। সো আমি এভাবে করে বেসনটা রেডি করে রেখেছি। আর রোজা আসার আগেই যে বলছিলাম আপনাদেরকে কথাটা, মানে তেলের দামের যে অবস্থা, দামের থেকে বড় কথা হচ্ছে বাজারেই তেল নাই, মানে এমন একটা অবস্থা শুরু হয়ে গেছে আমাদের দেশে। তো এগুলো প্রতিনিয়ত আসলে এই ধরনের সিন্ডিকেটগুলো হয়। তো রোজার জন্য তো একটা ব্যবস্থা করে ফেলতে হবে, তাই একটা একটা করে সব এনে রাখা আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।